প্রত্যেক বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মেধাবী মানুষ ভালো সুযোগের খোঁজে দেশের বাইরে চলে যায়। আচ্ছা, কি হবে যদি এই ব্রেন ড্রেন বা মেধা পাচারকেই দেশের সবচেয়ে বড় শক্তিতে বদলে দেওয়া যায়? আজকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এমনই এক সাহসী রূপরেখা নিয়ে কথা বলবো, যেখানে দেশের সবচেয়ে দামি সম্পদ মানে এর মানুষদের নিয়েই নতুন করে ভাবা হচ্ছে। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা একটা দেশের ভবিষ্যৎকে ঠিক করে দিতে পারে। কোনো দেশের সবচেয়ে মূল্যবান কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত রপ্তানি পণ্যটা আসলে কি? এটা কিন্তু তেল, গ্যাস বা গার্মেন্টস না। তাহলে কি হতে পারে? উত্তরটা হলো দেশের নিজের ট্যালেন্ট বা মেধা। যখন একটা দেশের সেরা মস্তিষ্কগুলো অন্য দেশের স্বপ্ন সত্যি করার জন্য চলে যায়, তখন এর চেয়ে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আর এই মেধা পাচারের সমস্যাটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু আমাদের একটা অদ্ভুত প্যারাডক্সের সামনে এনে দাঁড় করায়, যাকে বলা হয় দ্য গ্রেট ট্যালেন্ট প্যারাডক্স। কিন্তু এর আসল মানেটা কি, চলুন দেখি। দেখুন, একদিকে আছে ব্রেইন ড্রেন, যেখানে দেশের সেরা ট্যালেন্টরা মানে সবচেয়ে বড় সম্পদ বিদেশে চলে যাচ্ছে। আর তার ঠিক উল্টো দিকে আছে ট্যালেন্ট ম্যাগনেট হওয়ার লক্ষ্য, মানে এমন একটা দেশ হয়ে ওঠা যা শুধু নিজের মেধাবীদের ধরে রাখে না, বরং সারা বিশ্বের সেরা ট্যালেন্টদেরও নিজের দিকে টেনে আনে। এই দুটো পথের মধ্যেই কিন্তু একটা দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তাহলে এই প্যারাডক্স থেকে বের হওয়ার উপায়টা কি? সমাধান হলো পুরো জাতির জন্য একটা স্বপ্নের আর্কিটেকচার তৈরি করা। এমন একটা স্বপ্ন যা দেশের তরুণদের দেশেই ধরে রাখবে, আর যারা চলে গেছে তাদেরও ফিরে আসতে উৎসাহ দেবে। এই স্বপ্নটার নাম হতে পারে দ্য বাংলাদেশ ড্রিম, ঠিক যেমন আমেরিকান ড্রিম আছে। এর মূল আইডিয়াটা হলো এমন একটা সমাজ তৈরি করা যেখানে তরুণরা বিশ্বাস করবে যে তাদের সাফল্য নির্ভর করবে তাদের মেধা আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর, তাদের পারিবারিক নাম বা পরিচয়ের উপর নয়। এমন একটা জায়গা যেখানে সমান সুযোগ শুধু কথাই থাকবে না, বাস্তবেও থাকবে। আর এই স্বপ্নকে যদি সত্যি করতে হয়, তাহলে এমন একটা সিস্টেম বানাতেই হবে যা একদম নির্মোহভাবে মেধা আর যোগ্যতাকে সবকিছুর ওপরে জায়গা দেবে, এমনকি বংশ পরিচয়েরও আগে। কারণ ট্যালেন্টেড মানুষ তো সেখানেই থাকতে চায় যেখানে তাদের কাজের মূল্যায়ন হয়, পরিচয়ের নয়। কিন্তু এত বড় একটা স্বপ্ন তো আর এমনি এমনি সত্যি হয় না, তাই না? এর জন্য দরকার একটা শক্তিশালী কাজের ফর্মুলা। চলুন সেই 3 ধাপের সফলতার ফর্মুলাটা একটু দেখে নেওয়া যাক। এই ফর্মুলাটা দেখতে খুব সহজ মনে হলেও এটা কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল। প্রথম ধাপ, চাহিদা খুঁজে বের করা। দ্বিতীয় ধাপ, সেই চাহিদা মেটানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো তৈরি করা। আর সবশেষে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করা। এবার একটু ভেঙে বলি। চাহিদা মানে হলো আমাদের লোকাল এবং গ্লোবাল মার্কেটে ঠিক কিসের প্রয়োজন সেটা খুঁজে বের করা। এরপর হলো সেই চাহিদা পূরণের জন্য খুব দ্রুত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। যেমন ধরুন, আমেরিকা টি-20 বিশ্বকাপের জন্য মাত্র 100 দিনের মধ্যে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করে ফেলেছে, ভাবা যায়? আর সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সদিচ্ছা, মানে দেশের নেতৃত্বকে এগিয়ে আসতে হবে এবং যারা ঝুঁকি নিয়ে নতুন কিছু করতে চায় তাদের সব ধরনের আমলাতান্ত্রিক ঝামেলা থেকে রক্ষা করতে হবে। তো এখন প্রশ্ন হলো, এই ফর্মুলাটা ব্যবহার করে ব্রেন ড্রেনকে আটকানো যাবে কিভাবে? এখানেই আসছে একটা নতুন আর খুব ইন্টারেস্টিং কৌশল, যা মেধা পাচারের পুরো ধারণাটাকেই হয়তো বদলে দিতে পারে। এই নতুন মডেলটার নাম হলো বারবি বা BARBI। এর মানে হলো ব্যাচেলার্স অ্যাব্রড অ্যান্ড রিটার্ন টু বিল্ড ইন দ্য ইকোসিস্টেম। অর্থাৎ আইডিয়াটা হলো তরুণরা বিদেশে পড়াশোনা করে গ্লোবাল স্ট্যান্ডার্ড আর স্কিল শিখবে এবং তারপর দেশে ফিরে এসে সেই জ্ঞান কাজে লাগিয়ে আমাদের নিজেদের সমস্যাগুলোর সমাধান করবে। এই মডেলের মূল লক্ষ্য হলো বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো থেকে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়ার কৌশল শিখে আসা। এরপর তারা দেশে ফিরবে, কিন্তু শুধু দেশপ্রেমের টানে নয়, তারা ফিরবে কারণ দেশে আসলেই দারুণ সব অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে। তাদের মাইন্ডসেটটাই হবে সলিউশন ওরিয়েন্টেড, মানে দেশের ট্রাফিক জ্যাম নিয়ে শুধু অভিযোগ না করে তারা হয়তো একটা স্মার্ট লজিস্টিক্স কোম্পানি খুলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এই পুরো পরিকল্পনার ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো আমাদের চিন্তাভাবনার একটা বিশাল পরিবর্তন আনা। আমাদের ফোকাসটা শুধু কয়েকটা চাকরি তৈরির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং পুরো একটা ইন্ডাস্ট্রি বা শিল্প খাত তৈরির দিকে মনোযোগ দিতে হবে। এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে আছে সিস্টেম চিটার, যাদের মানসিকতাটাই হলো কলোনিয়াল। তারা নিয়ম কানুনকে নিজের ভাবে না, বরং ফাঁকি দেওয়ার সুযোগ খোঁজে। আর অন্যদিকে আছে সিস্টেম বিল্ডার, যে ভাবে এই দেশটা আমার,
এই নিয়মগুলো আমার, তাই সিস্টেমটাকে আরও ভালো করার দায়িত্ব আমার। একটা জাতিকে সামনে এগোতে হলে এই দ্বিতীয় মানসিকতাটা কিন্তু অপরিহার্য। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ শখের জিনিস বা একটা বিনোদনের মাধ্যম একটা বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যে পরিণত হতে পারে? ক্রিকেট কিন্তু এর একটা অসাধারণ উদাহরণ। যখন আমরা ক্রিকেটকে শুধু একটা খেলা হিসেবে দেখি, তখন আমাদের ফোকাস থাকে জেতার ওপর, আর ফলাফল হিসেবে আমরা পাই বিনোদন আর জাতীয় গর্ব। কিন্তু যখন এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে ভাবা শুরু হয়, তখন ট্যালেন্টের সাথে যোগ হয় ক্যাপিটাল বা পুঁজি এবং মিডিয়া, আর এর ফলাফল একটা গ্লোবাল বিজনেস এম্পায়ার। তো বাংলাদেশের জন্য এরকম ইন্ডাস্ট্রি হয়ে ওঠার অসংখ্য সম্ভাবনা আছে। কোন কোন সেক্টরে? যেমন ধরুন সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি, বায়োটেকনোলজি ও প্রতিরক্ষা খাত, খেলাধুলাকে একটা পুরো দস্তুর বাণিজ্যিক শিল্পে পরিণত করা, এবং লজিস্টিক্সের মতো বড় আকারের কনজিউমার সলিউশন। এই খাতগুলোতে যদি ইন্ডাস্ট্রি বিল্ডের মানসিকতা নিয়ে কাজ করা যায়, তাহলে একটা অবিশ্বাস্য পরিবর্তন আসতে পারে। শেষ পর্যন্ত পুরো আলোচনাটা কিন্তু একটা জায়গাতে এসে থামে। একটা জাতি হিসেবে বাংলাদেশ আসলে কোন স্বপ্নটা গড়তে চায়? নিজের সেরা মেধাকে বাইরে পাঠিয়ে অন্যের স্বপ্ন সত্যি করার কারিগর হবে, নাকি সেই মেধাকে আকর্ষণ করে নিজের মাটিতেই একটা নতুন আর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে? এই সিদ্ধান্তটাই কিন্তু ঠিক করে দেবে আগামী প্রজন্মের ভাগ্য।